তৈরি পোশাকের বিশ্ববাজারে টিকে থাকার লড়াই, ব্যয় সংকোচনের চাপ মোকাবেলা করে উৎপাদন বাড়ানোর চ্যালেঞ্জ। মার্কিন লিড সনদ পেল আরও 3টি কারখানা। সরকার নির্ধারিত দামের প্রভাব নেই ডিম মুরগির বাজারে, ডজনে 18 আর ব্রয়লার কেজিতে 10 টাকা বাড়তি। পাচারকালে সুনামগঞ্জে 885 কেজি ইলিশের চালান জব্দ। বৃষ্টি জলাবদ্ধতায় চট্টগ্রামে 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। বন্যায় খাগড়াছড়িতে কৃষি মৎস্য খাতে ক্ষতি প্রায় 100 কোটি। চাঁদপুরে এখনও তলিয়ে সেচ প্রকল্প। এবং মালয়েশিয়া হয়ে গেল আন্তর্জাতিক হালাল পণ্য মেলার 20তম আসর। অংশ নেয় বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের সুযোগ গ্রহণের আহ্বান প্রবাসীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই পার্বত্য অঞ্চলের অস্থিরতার খবর। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে 4 জন নিহতের প্রতিবাদে 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার অবরোধ। এই অবস্থায় খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে রাঙামাটি রিজিয়নের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, কিছুক্ষণের মধ্যেই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আমরা এখন যেখানে আছি এখানে আসবেন। মূলত আমরা আছি রাঙামাটির সেনা সদরে, যেখানে প্রান্তিক হলে আজকের যে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও দেখেছি আমরা এখানে এসেছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি সেনাবাহিনীর সেনা সদরের যে প্রান্তিক হল সেই প্রান্তিক হলে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় এখানে কিন্তু মূলত যে মতবিনিময় সভাটি এটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং বিভিন্ন পর্যায়ের যারা প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন। এবং প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবং প্রতিনিধি দলে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ আসলে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মূলত খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের প্রভাবে উত্তপ্ত হয়েছে রাঙামাটিতেও, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু 144 ধারা কিন্তু এখনও জারি রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি রাঙামাটিতে পরিবহন ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে, যেহেতু রাঙামাটিতে গতকাল গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা যেটি দেখছি রাঙামাটিতে কিন্তু গাড়ি চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কথা বলতে চাই, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং তারা বলছেন তারা কি ঘর থেকে বের হবেন কি হবেন না সে বিষয়েও তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ, যে উৎকণ্ঠা রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং রাঙামাটিতে বিশেষ করে যারা চলাফেরা করছেন তাদের মধ্যে আমরা দেখেছি মূলত মোটরসাইকেল নিয়ে যারা দরকারি কাজে বের হচ্ছেন তারাই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। তবে বলা যায় আজকে যে সভাটি এখানে অনুষ্ঠিত হবে সেই সভা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন এবং এরপরেই এখানের পরিস্থিতি পরিবর্তন আসবে। এই আসলে এই প্রস্তুতি পরিদর্শনের শেষে এখানকার থেকে একটি ভালো ফলাফল আসবে এই প্রত্যাশাই কিন্তু করছেন রাঙামাটির সাধারণ মানুষজন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাঙামাটি থেকে এখানকার সর্বশেষ খবর। পার্বত্য অঞ্চলের অস্থিরতার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। এবার বাণিজ্যের খবর। গতানুগতিক তৈরি পোশাকের বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টিকে থাকার লড়াই। এমন প্রতিযোগিতার মধ্যেও বাজার দখলে খানিকটা ভালো অবস্থানে স্পোর্টসওয়্যার, জ্যাকেট, ব্লেজার, আন্ডারওয়্যার প্রস্তুতকারকরা। তবে ব্যয় সংকোচনের চাপ মোকাবেলায় উৎপাদনশীলতা বৃদ্ধিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এক্ষেত্রে বাজার বিশ্লেষণ ও বিনিয়োগ কাঠামো ঠিক করতে সরকারি বেসরকারি উদ্যোগে সমন্বিত গবেষণা সেল গঠনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যখন গতানুগতিক পণ্য তৈরিতে ব্যস্ত প্রায় দেশের সব পোশাক কারখানা, তখন ঢাকার অদূরে ধামরাইয়ের এই কারখানায় শ্রমিকরা তৈরি করছেন উচ্চমূল্যের জ্যাকেট ও স্পোর্টসওয়্যার। জানালেন বৈচিত্র্যময় পণ্য তৈরির কারণে প্রতিনিয়ত বাড়ছে তাদের কর্মদক্ষতা। বিভিন্ন ধরনের প্রোডাক্ট চলে আমাদের এই ফ্যাক্টরিতে, যে কারণে আমরা বিভিন্ন রকমের পোশাক তৈরির কাজ শিখতে পারি। এটা না শিখতে কষ্ট হয় না, আমাদের শিখিয়ে দেয় ট্রেনিং এর মাধ্যমে। এসব পোশাক তৈরিতে দিন দিন বাড়ছে উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদনশীলতা।
অল্প ম্যান পাওয়ার দিয়ে অধিক সংখ্যক প্রোডাকশন করতে পারি এবং গুণগত মান ভালো থাকে। তবে উচ্চমূল্যের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের যোগান নগণ্য। বিজিএমই এর তথ্য বলছে 2022-23 অর্থবছরে তৈরি পোশাক শিল্পের $4,699 কোটি রপ্তানি আয়ের মধ্যে $3,175 কোটি 83 লাখ ডলারই যোগান দিয়েছে মাত্র 3 ধরনের পণ্য: ট্রাউজার, টি শার্ট ও নিটেড শার্ট আর সোয়েটার। সেখানে উচ্চমূল্যের শার্ট, ব্লাউজ, আন্ডারওয়্যার, জ্যাকেট, ব্লেজার ও স্পোর্টসওয়্যার এই 4 ধরনের পোশাক থেকে এসেছে $1,071 কোটি 72 লাখ ডলার। অবশ্য বছর ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে জ্যাকেট ব্লেজারের রপ্তানি আয়। এমন বাস্তবতার মধ্যে উন্নত ও বৈচিত্র্যময় পোশাক রপ্তানিকারকরা বলছেন, উৎপাদন প্রক্রিয়া কঠিন হলেও এসব পণ্যের বাজার ধরা তুলনামূলক সহজ। যখন আমার ইজি আইটেমগুলি ছিল, কিছু শার্ট ছিল, প্যান্ট ছিল, এগুলি দেখতাম যে বায়ার 1 বছর করে আরেক বছর অন্য ফ্যাক্টরিকে দিয়ে দেয়। কিন্তু যখন আমি ভ্যালু অ্যাডেড এবং কঠিন কাজগুলি করি, বায়ার আমাদের এখানে একটু লং টার্ম থাকে। আমরা যদি বেসিক কাজ করি তখন আমাদের প্রাইস হয়ে যায় খুব কম, তখন আমরা একদম মার্জিন রাখতে পারি না। এই উদ্যোক্তার বাজার বিশ্লেষণ, বছরে 5 থেকে 7% উৎপাদনশীলতা বাড়াতে না পারলে টিকবে না কোনো উদ্যোগী। এটাই আমাদের মূল মন্ত্র যে আমাদের প্রতিনিয়ত ইনভেস্টমেন্টের মাধ্যমে, প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে আমাদেরকে এফিশিয়েন্ট করে রাখতে হবে। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে কাটাতে হবে বাজার বিশ্লেষণের দুর্বলতা। এটার জন্য আমি মনে করি যে মার্কেট রিসার্চ যেটা দরকার সেটা বাংলাদেশে নেই বলে চলে। এই যে প্রোডাক্ট ওয়াইজ মার্কেটের যে রিসার্চ, সেই রিসার্চে আমাদের যে বড় ঘাটতি রয়েছে, তো সেটা পূরণ করার জন্য স্পেশালাইজড ইনস্টিটিউশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই আমাদের যে মার্কেট সার্চিং সেটা সহজ হবে। বৈচিত্র্যময় পণ্য তৈরিতে ব্যস্ত চীন বেশ কয়েক বছর আগেই বেরিয়ে এসেছে বেসিক আইটেম থেকে। ভিয়েতনামও এগিয়েছে অনেক দূর, বাংলাদেশও হাঁটছে সেই পথে, যদিও গতি অনেকটাই কম। খাত বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনশীল রুচির সঙ্গে ক্রেতা টানতে সরকারি বেসরকারি উদ্যোগে বাজার গবেষণা কেন্দ্র তৈরির পাশাপাশি শিল্প সম্প্রসারণে বিশেষ ফান্ড তৈরি এখন সময়ের দাবি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। নতুন করে আরও 3টি পোশাক কারখানা পেল পরিবেশ বান্ধব কারখানা স্বীকৃতি, মার্কিন লিড সনদ। এখন বিশ্বসেরা 100টি কারখানার মধ্যে 61টি বাংলাদেশের। উদ্যোক্তারা বলছেন, দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সবুজ বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশ, যা প্রয়াদেশ পাওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রাখবে তাদের। তবে রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এসব অর্জনের কোনো সুফল পাওয়া যাবে না। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে যখন দুঃসময় পার করছে বাংলাদেশ, তখন আবারও দূষণমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়ে নিজেদের বিনিয়োগ বৃদ্ধির দৃঢ়তার কথা জানালো লাল সবুজের এই দেশ। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের হালনাগাদ তথ্য, চলতি মাসে 2টি প্লাটিনাম সহ আরও 3টি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ। এ নিয়ে বিশ্বসেরা প্রথম 24টির মধ্যে 22টি সহ 100টির মধ্যে 61টিই দখলে এলো বাংলাদেশের। সবুজ পোশাক কারখানা স্থাপনে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে আছে 9টি, ভারতে 7টি, তাইওয়ান ও শ্রীলঙ্কায় 4টি করে এবং পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশ চীনে আছে মাত্র 3টি। পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরাপদ পৃথিবী গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি আগামী দিনের বাজার ধরার কৌশল হিসেবে সবুজ বিনিয়োগে ঝুঁকছেন তারা। কার্বন মুক্ত পৃথিবী করতে হবে, সুতরাং কার্বন মুক্ত প্রোডাকশন স্পেসের আসলে কোনো বিকল্প নেই। বায়ারদের রিকোয়ারমেন্ট থাকবে, কিভাবে আপনি কার্বন মুক্ত কারখানা করবেন, প্রোডাক্টগুলো কিভাবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, ক্রেতারা পর্যন্ত এখন আসলে সেগুলো দেখেন। শুধু এনভায়রনমেন্ট না, আসলে দেখা যাচ্ছে উৎপাদনশীলতা থেকে শুরু করে সব ক্ষেত্রেই এটির একটি ভূমিকা থাকে লং টার্মে। তবে শিগগিরই রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বেসরকারি খাতের এসব উদ্যোগের সুফল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটি দেখছি যে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটার জন্য চেষ্টা করা হচ্ছে এবং ডেভেলপমেন্ট পার্টনার থেকে আরম্ভ করে সবাই এগিয়ে আসছে, উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়। তার জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার। কার্বনমুক্ত উন্নত বিশ্ব গড়ার যে প্রত্যয়ে জনমত গড়ে তুলছে ইউরোপ আমেরিকা, সেখানে বাংলাদেশের সবুজ বিনিয়োগের ব্র্যান্ডিংয়ে জোর দিতে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরকার নির্ধারিত দামের প্রভাব নেই রাজধানীর মুরগি ও ডিমের বাজারে। প্রতি কেজিতে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর ডিমের ডজনে গুনতে হচ্ছে 18 টাকা বেশি। বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল।
শুধুমাত্র ব্রয়লার এবং ডিম এই দুটি নয়, আমরা চালের বাজার পরিস্থিতি দিয়ে শুরু করে পরবর্তীতে জিনিসগুলি জানাবো। তবে চালের বাজার পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে রাজধানী বাজারে নতুন করে BR28 যে চালটি সেটি কিন্তু দাম 1 থেকে 2 টাকা বেড়েছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন মিলারদের দিকে। বলছেন যে মিলাররা যে BR28 যে ধান, সেই ধানের সংকট হওয়ার কারণে কিন্তু আসলে চালের দাম বাড়িয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে চালের দাম বৃদ্ধি হওয়ার কথা সেটি কিন্তু উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। আমরা যদি চালের বাজার থেকে গিয়ে একটু মুরগির কথা বলি, যে আসলে সরকার নির্ধারিত ব্রয়লার যে 180 টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে দিয়েছিল 1 কেজি, যেটি ক্রেতা পর্যায়ে বা খুচরা মূল্য বলতে পারি, সেটি কিন্তু আমরা রাজধানী বাজারে বা কারণ বাজারে দেখতে পেয়েছি যে 185 থেকে 90 টাকাও বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি সোনালী লেয়ার সবগুলি কিন্তু আসলে দাম বাড়তি আছে, যেটি কিন্তু আমরা তদারকি যে টিমগুলি আছে সেটি কিন্তু দেখলেও কিন্তু আসলে সেই তদারকির প্রভাবটা আসলে কতটা পড়ছে সেটি কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নবিদ্ধ। অন্যদিক থেকে যদি আমরা ডিমের কথা বলি, যে 142 টাকা 44 পয়সা পর্যন্ত 1 ডজন ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের যে অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে বা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও আমরা যদি কৃষি বিপণন অধিদপ্তর বলি বা প্রাণী সম্পদ অধিদপ্তর বলি, তারা কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছে। সেই দামের তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। তারা যেই দাম নিতে চাচ্ছেন বা যেই দামে খরচ পড়ে সেই সব কিছু অজুহাত দিয়ে, সরবরাহের যে অজুহাত সেটি কিন্তু দিয়ে সব মিলেই কিন্তু তারা বিক্রি করছে 60 টাকা বা 155 টাকা আমরা দেখতে পেয়েছি। তবে আবার কিন্তু আমরা একটু চালের বাজার পরিস্থিতি দিয়েই কিন্তু শেষ করতে চাই। সেটি হচ্ছে যে চালের এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখলাম, যে বস্তায় যে মিল গেটে যে দাম আছে সেটি কিন্তু মিল গেট পর্যায়ে দাম থাকে, যে যদি 1700 টাকা হয় মিল গেট পর্যায়ে, কিন্তু বিক্রেতাদের দাবি কিন্তু মিল গেট পর্যায়ে সমস্ত চাল বাজারে আসে সেটি কিন্তু দাম আরও বেড়ে যায়। তার কারণ হচ্ছে মিল গেটের খরচের পরে কিন্তু অন্যান্য খরচ থাকে, সেটি কিন্তু আসলে ক্রেতারা কিন্তু অক্কাই করছেন। এর পাশাপাশি ক্রেতাদের দাবি রয়েছে কিন্তু আসলে কঠোর নজরদারির। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারণ বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। ভারতে পাচারের সময় সুনামগঞ্জের বাংলা বাজার সীমান্তে 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। আমিনুল, গেল কয়েকদিন ধরেই সময় টেলিভিশনের আমাদের যে টিম ছিল, আমরা কিন্তু এই সীমান্তে খবর রাখছিলাম যে এদিক দিয়ে আসলে ইলিশের চালানগুলো যাচ্ছিল ভারতে। এবং গত রাতে প্রায় 2টার দিকে সিলেট বিজিবির 48 যে ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের একটি টিম, বিশেষ করে বাংলাবাজার বিওপির যে টিমটি রয়েছে, তারা আসলে একটি বড় ইলিশের চালান আটক করতে পেরেছে। এবং এখানে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, প্রায় 885 কেজি ইলিশের এই চালানটি ধরা পড়ে এবং এটি প্রায় বাজার মূল্য 22 লাখ টাকার বেশি। এটি কিছুক্ষণের মধ্যেই কাস্টমস কর্মকর্তাদের হাতে হ্যান্ডওভার হবে, এরকম আসলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে আসলে পরবর্তীতে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে হয়তো এই চালানটির পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো যেটি বলছিলাম, আসলে গেল কয়েকদিন ধরেই আসলে এই এলাকাতে আমরা নজর রাখছিলাম এবং আমাদের একটি বিশেষ প্রতিবেদনও রয়েছে, দর্শকরা হয়তো এটি দেখতে পাবেন। তো আসলে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দোয়ারাবাজার যে সীমান্তটি রয়েছে সেই সীমান্তের যেসব যে বিজিবি সদস্যরা রয়েছেন তারা কিন্তু গেল কয়েকদিন ধরেই এই চালানটি ধরার চেষ্টা করছিলেন। এর আগেও একটি চালান কিন্তু বিজিবি সদস্যরা ধরতে সক্ষম হয়েছিলেন এবং আরো অন্যান্য যেসব মাছ রয়েছে এখানে কিন্তু শিং মাছ এবং অন্যান্য ধরনের মাছেরও যে চোরাচালান সেটি হয়ে থাকে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন এবং প্রত্যেক রাত্রেই আসলে কিন্তু এখানে টহল কার্যক্রম তাদের রয়েছে এবং তাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ দোয়ারাবাজারের সীমান্ত এলাকার খবর। সুনামগঞ্জের বাংলা বাজার থেকে জানছিলাম ইলিশ জব্দের সবশেষ খবর। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামে 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাখন্দ ও বড় বড় গর্তে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। মেরামতে প্রায় 90 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টানা বর্ষণে চট্টগ্রামের প্রধান সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বেহাল অবস্থা, খানাখন্দ, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে। ঝুঁকি নিয়ে এই সড়কগুলোতে চলাচল করছে ট্রাক, লরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন। নগরীর বিশ্ব রোড, নিমতলা, আতুরার ডিপো, হালিশহর, মুরাদপুর সহ বিভিন্ন প্রধান সড়কের এমন বেহাল অবস্থা। রাস্তায় নেমেই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। ভোগান্তিতে গাড়ি চালকরাও। যখন বৃষ্টি হয় তখন খানাখন্দগুলো দেখা যায় না, বিভিন্ন প্রকার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাতায় রয়েছে, গাড়ির প্রবলেম হইতেছে,
স্প্রিং ভাঙে গাড়ি আটকে যাইতেছে। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি ও সমাধান করা না গেলে প্রতি বছরই বর্ষার পর সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না বলে জানান নগর পরিকল্পনাবিদরা। হাজার হাজার কোটি টাকা খরচ করেও চট্টগ্রাম শহর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। আর আমাদের শহরের রাস্তাগুলি হচ্ছে বিটুমিনাস রোড, আর এই বিটুমিনাস রোডের প্রধান শত্রু হচ্ছে পানি। আমরা যদি জলাবদ্ধতার সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই রাস্তাগুলিকে টিকাতে পারবো। অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে ৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বৃষ্টি কমায় এক সপ্তাহের মধ্যে মেরামতের কাজ শেষ হবে। খরচ হতে পারে ৮০ থেকে ৯০ কোটি টাকা। টানা বর্ষণ চলতেছে প্রায় ১.৫ মাস থেকে, এবং এগুলো বিটুমিনের কোনো কাজ করা যাচ্ছে না। সেজন্য আসলে আমরা খুব চাইলেও রিপিট কাজ করতে পারছি না। কিন্তু এখন আপনি গত ২-৩ দিন থেকে সানি, আমরা আশা করছি আগামী ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে যেই রাস্তাগুলো গর্ত হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত শেষ করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাবে নগরে ৩,৫০০ সড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ১,৪৪২ কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সাম্প্রতিক বন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকারও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত কৃষি। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের প্রণোদনার দাবি কৃষক ও খামারিদের। ছোটন বিশ্বাস ও জিতেন বড়ুয়ার ছবিতে রিপোর্ট। জমির আউশ, আমন ধান ও শাকসবজি ক্ষেত, পুকুর, দিঘি ও বিভিন্ন জলাশয়ের মাছ, এমনকি গৃহপালিত গরু, ছাগল ও হাঁস মুরগি। সাম্প্রতিক বন্যায় সবকিছুই হারিয়েছেন কৃষক ও খামারিরা। পলিতে ঢাকা জমি, ঘোলা পানির জলাশয় ও ফাঁকা খামারগুলোই জানান দিচ্ছে বানের ভয়াবহতা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পরপর ৩ বারের বন্যায় খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। জেলা সদর, দিঘিনালা ও রামগড়ের ধান ও সবজির ক্ষেত এখন বিরান ভূমি। বছরের বাকিটা সময় সংসার চালাবেন কিভাবে সে চিন্তায় দিশেহারা কৃষক। প্রথম একটা বন্যা আছে, বন্যায় আমার তিত করলা, রক মেলুন, তারপরে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। 3 বার বন্যা ওঠার কারণে আমাদের বাড়ি থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। পরপর 2 বার বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে। আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। তবে ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ও খামারিদের প্রণোদনা সহ সহায়তার আশ্বাস কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের। এই জেলায় মোট পুকুরের সংখ্যা ৪,৫৫০টি, তার মধ্যে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা ১৫৭০টি। গবাদি পশু খুব বেশি মরে না, কিন্তু বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু, ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষকদেরকে ফুলকপি, বাঁধাকপি, আমাদের মরিচ, টমেটো, বেগুন, এই ধরনের আগাম শীতকালীন সবজি, আমরা সবজির বীজ এবং সার তাদেরকে সরবরাহ করব। সাম্প্রতিক বন্যায় জেলার ৯টি উপজেলার প্রায় ৪০,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। ৬ দিন বন্ধ থাকার পর সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। বন্দরের আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধে ৮ সেপ্টেম্বর থেকে 4 দফা দাবি জানিয়ে আসছিল আমদানি রফতানিকারক গ্রুপ। এতে 15 সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পোর্ট লিংক লিমিটেড ও আমদানি রফতানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। পরে শুক্রবার আরেক জরুরি বৈঠকে বন্দরের কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। হিল স্থলবন্দরে সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ করছে কাস্টমস কর্তৃপক্ষ। এই কারণে বন্ধ আছে সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম। অপরদিকে নিয়মিত যানজটের কারণে ব্যাহত হচ্ছে বেনাপোল বন্দরের কার্যক্রম। এসব বিষয়ে বিস্তারিত জানাতে হিল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শফিক ও বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন আজিজুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যে সিস্টেম, যে আপডেট, যে রেফাই কোডা, সেটা কিন্তু আপডেট গতকাল সন্ধ্যা 7টা থেকে শুরু হয়েছে। আর এই আপডেটটা চলবে আজকে রাত 3টা পর্যন্ত চলবে। অর্থাৎ হিলস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পুরোটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। তো হিলস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি যেসব পণ্য হয় আমদানি হয়ে থাকে, তার মধ্যে অতিরিক্ত কাঁচামরিচ, পেঁয়াজ এই আমদানি হয়ে থাকে।
আর বিশেষ করে গতকাল যেহেতু শুক্রবার আসছে শনিবার, আজকে স্বাভাবিকভাবে কিন্তু পণ্যের আমদানি বৃদ্ধি পায়। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীরা বলছেন যে আজকে কাঁচামরিচ পেঁয়াজের পর্যাপ্ত ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। তবে একটা প্রবলেমের যে সমস্যার কথা হচ্ছে যে কাস্টম সূত্র যেটা জানিয়েছেন যে এসআই আপডেট যখন শুরু হবে সেই সময় পর্যন্ত কোনো প্রকার তারা তারা কাজ করতে পারবে না। সেক্ষেত্রে কাস্টমসের যে শুল্ক বা ডিউটি যেটা তারা কেউ দিতে পারবে না। তাহলে ডিউটি যদি দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু পণ্য তারা ছাড় করতে পারবে না। তো ব্যবসায়ীরা কিন্তু কাস্টমসকে অনুরোধ জানিয়েছেন, বিশেষ করে বিগত সময় কাস্টমসের সার্ভার তারা সিস্টেম আপডেট স্বাভাবিকভাবে যদি করুক সমস্যা নাই, তবে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে যেন কাঁচামরিচ পেঁয়াজ গোলার জন্য দিয়ে থাকে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অতিরিক্ত গরম আর অতিরিক্ত তাপ দেওয়ার কারণে ঘন ঘন লোড শেডিং এর কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু পেঁয়াজ সহ নানা পণ্য কিন্তু নিয়ে বেশ একটা সমস্যার মধ্যে আমদানি কিন্তু করতে হচ্ছে। তো আমার কাছে হিলি স্থলবন্দর এতটুকু ছিল। আমরা এখন বেনাপোলের খবর জানার জন্য আইজুল সেখানে আছে, আইজুল হক, তাকে জানাবো বিস্তারিত। আইজুল। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের যে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য শহর কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় মূলত এই বেনাপোল বন্দর ব্যবহার করে ব্যবসায়ীদের বাণিজ্যের চাহিদা বেশি। প্রতি বছর পরিসংখ্যান মতো বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সাথে প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকার আমদানি এবং 8 থেকে 10 হাজার কোটি টাকার কিন্তু রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। সর্বশেষ যেটি আপনাকে বলতে চাই যে বাংলাদেশি পণ্যের যে গুণগত মান সেটি ভালো হওয়ায় ব্যাপক ভারতের চাহিদা বেড়েছে, ফলে বেনাপোল বন্দর দিয়ে কিন্তু রপ্তানির চাহিদা বেড়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত থেকে আমদানি হয়েছে 330 টাকার ট্রাক বিভিন্ন ধরনের পণ্য, এবং বেনাপোল বন্দর ব্যবহার করে কিন্তু ভারতে রপ্তানি হয়েছে বাংলাদেশি 303 ট্রাক পণ্য। অর্থাৎ এই পরিসংখ্যানই কিন্তু বলে দেয় বর্তমানে কি পরিমাণ আমদানি বেড়েছে। তবে আমদানি বাড়লেও অর্থাৎ আরো বেশি আমদানির চাহিদা থাকলেও কিন্তু বেনাপোল বন্দরের দুর্বল অবকাঠামোর কারণে কিন্তু এই সমস্ত পণ্য আমদানি করা সম্পূর্ণ সম্ভব হচ্ছে না। অর্থাৎ প্রতিদিন প্রায় 500 ট্রাক পণ্যর আমদানির চাহিদা রপ্তানির চাহিদা থাকলেও কিন্তু 250 থেকে 300 ট্রাক যে পণ্য সেটি কিন্তু রপ্তানি করা সম্ভব হচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন বেনাপোল বন্দরে একটি রপ্তানি ট্রাক টার্মিনাল থাকলেও সেখানে কিন্তু কোনো রপ্তানি পণ্যবাহী ট্রাক সেখানে থাকতে পারে না। অর্থাৎ সেটি কিন্তু বর্তমানে যে স্টেশন হিসেবে ব্যবহার হচ্ছে। ফলে এই সমস্ত রপ্তানি ট্রাক কিন্তু ভারতের প্রবেশের অপেক্ষায় কিন্তু বেনাপোল বন্দর সড়কের উপরে অবস্থান হচ্ছে। এতে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, তেমন কিন্তু যে পরিমাণ চাহিদা হচ্ছে সে সমস্ত ট্রাক কিন্তু ভারতে ঢুকতে পারছে না। আমি কথা বলেছি বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক যাতে দ্রুত ভারতে রপ্তানি হতে পারে তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, এবং আগামী অক্টোবরে কিন্তু বেনাপোল স্থল বন্দরের যে কার্গো ভেহিকল টার্মিনাল সেই টার্মিনালটি উদ্বোধন হবে, এবং এই উদ্বোধন হলে কিন্তু বেনাপোল বন্দরের যে পণ্যজট সে পণ্যজট অনেকটা নিরসন হবে, এবং রপ্তানি পণ্যবাহী ট্রাক রাখা বা সেটি তত্ত্বাবধানের জন্য কিন্তু বেনাপোল বন্দরে কিন্তু জায়গা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বেনাপোল বন্দর দিয়ে আমদানির সাথে পাল্লা দিয়ে রপ্তানির পরিমাণ বাড়লেও দুর্বল অবকাঠামোর জন্য রপ্তানি ব্যাহত হচ্ছে। আর সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল এবং হিল স্থলবন্দরে, জানছিলাম সেখানকার সবশেষ খবরাখবর। প্রতিষ্ঠার 24 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষ্মীপুরের বেসিক শিল্পনগরীতে। যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলোতেও নেই নিরবিচ্ছিন্ন গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ। সড়কের বেহাল দশা, যত্রতত্র পড়ে আবর্জনার স্তূপ। এ অবস্থায় শিল্প কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। রাস্তা ও ড্রেনেজ সমস্যা সমাধানে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিসিক কর্তৃপক্ষ। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, ময়লা আবর্জনায় দুর্গন্ধযুক্ত পুরো এলাকা। বৈদ্যুতিক খুঁটিতে বাতি ও সীমানা প্রাচীর না থাকায় বাড়ছে মাদকসেবীদের আড্ডা। লক্ষ্মীপুর শহরের বানসানগর এলাকায় বিসিক শিল্পনগরীর এমন করুণ দশা। বেকার সমস্যার সমাধান ও শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 1997 সালে গড়ে তোলা হয় এই শিল্পনগরী। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরীতে 3 ক্যাটাগরির 100টি প্লট তৈরি করা হয়, যা 54টি শিল্প ইউনিটের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু 43টি শিল্প ইউনিট তাদের কার্যক্রম শুরু করলেও
বিভিন্ন সমস্যায় পড়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 25টি। সড়কের দুরবস্থার কারণে আমাদের লেবাররা নিয়মিত অফিসে আসতে পারে না। বিসিকের একটা সীমানা প্রাচীর বিশেষভাবে প্রয়োজন। ড্রেনের পানি থাকার কারণে আমাদের পণ্য পরিবহন করতে অসুবিধা হয়। তবে বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক জানান, রাস্তা ও ড্রেনের সমস্যার সমাধানের জন্য প্রকল্প প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রাস্তা এবং ড্রেনের ব্যাপারে আমরা অলরেডি এবং বাউন্ডারি সীমানা প্রাচীর নিয়ে অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা লিখিত আকারে জানিয়েছি। 16 একর ভূমির উপর গড়ে তোলা এই বিসিক শিল্পনগরীতে বর্তমানে 18টি শিল্প ইউনিট চলমান আছে। সহজ শর্তে শিল্পভিত্তিক ঋণ দেয়া, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ড্রেনের সমস্যার সমাধান হলে এই শিল্পনগরীর সবগুলো প্লটেই শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বিসিক শিল্পনগরী এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। মালয়েশিয়া হয়ে গেল আন্তর্জাতিক হালাল পণ্য মেলার 20তম আসর। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। 4 দিনব্যাপী মেলায় চামড়াজাত সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বাংলাদেশে 3 লাখ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সুযোগ গ্রহণে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রস্তাব। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্যের মেলা 20তম আন্তর্জাতিক হালাল শোকেস। মঙ্গলবার থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বাংলাদেশ সহ 45টিরও বেশি দেশের 1000-এরও বেশি প্রতিষ্ঠান। মেলায় বাংলাদেশের 5টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। খাবার, পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ চেম্বার অব কমার্স এ মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং সহ সার্বিক সহযোগিতা করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। এই অংশগ্রহণের মধ্য দিয়ে হালাল বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে এবং আমাদের পণ্যসমূহ বিদেশিদের কাছে পরিচিত করার একটি সুন্দর সুযোগ এসেছে। বাংলাদেশে হালাল করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে 3 লাখ কোটি মার্কিন ডলারের বৈশ্বিক অর্থনীতির সুযোগ গ্রহণের জন্য মালয়েশিয়ায় ব্যবসায়ীদের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশি উদ্যোক্তারা বলেন, অন্য দেশের পণ্য বাজারজাতকরণের পদ্ধতি দেখে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। বিদেশিরা আসলে আমাদের যখন প্রোডাক্টগুলো ট্রাই করছে, দেন দে আর রিয়েলি সারপ্রাইজ। বাংলাদেশ একটা কান্ট্রি, সো দে আর এবল টু ম্যানুফ্যাকচার এত ভালো। আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার চেয়ে বেশি কিন্তু আমরা এই মেহাজে সাড়া পেয়েছি। বহির্বিশ্বে মার্কেটিং করতে পারি, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড দাঁড়াইতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত হবে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিল মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে হালাল সেক্টরের উন্নয়ন তথা মালয়েশিয়া সহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধি পাবে বলে মত বাংলাদেশি উদ্যোক্তাদের। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্র থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৈরি পোশাকের বিশ্ব বাজারে টিকে থাকার লড়াই, ব্যয় সংকোচনের চাপ মোকাবেলা করে উৎপাদন বাড়ানোর চ্যালেঞ্জ। মার্কিন লিড সনদ পেল আরও 3টি কারখানা। সরকার নির্ধারিত দামের প্রভাব নেই ডিম মুরগির বাজারে, ডজনে 18 আর ব্রয়লার কেজিতে 10 টাকা বাড়তি। পাচারকালে সুনামগঞ্জে 885 কেজি ইলিশের চালান জব্দ। এবং বৃষ্টি জলাবদ্ধতায় চট্টগ্রামে 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। বন্যায় খাগড়াছড়িতে কৃষি মৎস্য খাতে ক্ষতি প্রায় 100 কোটি। চাঁদপুরে এখনো তলিয়ে সেচ প্রকল্প। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।